আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভেক্টর এর দ্বিতীয় পর্বে। আজকের পর্বটি খুবই ছোট্ট একটি পর্ব। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের এখানকার টাইপ 2 ভেক্টর ক্যালকুলাস। এখান থেকে শুধুমাত্র তিনটা জিনিস দেখতে হবে: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। সো এই তিনটা মিলিয়ে কিন্তু আমাদের একটা সিকিউ হতে পারে। জাস্ট তিনটা তোমাকে সিম্পল ম্যাথ শিখতে হবে। গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে হয়, ডাইভারজেন্স এবং কার্ল কীভাবে বের করতে হয়। তাহলে তুমি এখান থেকে 7 নম্বর কমন পেয়ে যেতে পারো যদি এই টাইপটা থেকে পরীক্ষাতে আসে। সো এমনিতে তোমরা জানো যে নদী নৌকা, আপেক্ষিক বেগ বা বৃষ্টিটা থেকে সবচেয়ে বেশি আসে। সো এটা আমরা আলাদাভাবে সুন্দরভাবে শিখবো টাইপ 3-তে। তো চলো আমরা আমাদের আজকে ছোট্ট পর্বটি করে ফেলি। ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাসের মধ্যে শুরুতে আমরা চলো জেনে নিই হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? আমাদের সবার আগে শিখতে হবে ভেক্টর ক্যালকুলাসটা শেখার আগে, সেটা হচ্ছে একটা অপারেটর সম্পর্কে, যার নাম আমরা বলি হচ্ছে ন্যাবলা বা ডেল অপারেটর। ঠিক আছে? সো আমরা শুরুতে এই ডেল অপারেটর সম্পর্কে শিখব। ডেল অপারেটর। সো এই ডেল অপারেটরটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে, আমরা এরকম ভেক্টর চিহ্ন দিতে পারি কারণ একটা ভেক্টর। সো ডেল অপারেটর বা আমরা এটাকে নাম দিই হচ্ছে ন্যাবলা। সো এই ডেল অপারেটরটা দেখতে কীরকম? এটা হচ্ছে এরকম। সো মনে রাখবা তুমি সরাসরিভাবে যে ডেল ডেল এক্স সাথে হচ্ছে এরকম আই ক্যাপ যোগ দিয়ে আমাদের আরও থাকছে হচ্ছে ডেল ডেল ওয়াই এবং সাথে থাকছে হচ্ছে জে ক্যাপ, এবং আরও একটা জিনিস থাকছে আমাদের সেম একইভাবে ডেল ডেল জেড কে ক্যাপ। তাহলে এই যে এটাকেই বলবো হচ্ছে আমরা যে ডেল অপারেটর বা ন্যাবলা বলে, ন্যাবলা। ওকে, সো এটা তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে যে ডেল অপারেটর মানে হচ্ছে এটুকু। আচ্ছা, ভালো বুঝলাম। এবার গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যদি আমরা কোনো আমাদের স্কেলার রাশি থাকে, দেখো কি লেখা, যে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটা ভেক্টর ক্ষেত্র। তার মানে আমরা যদি কোনো স্কেলার আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে চাই, যে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা স্থানের, সো আমাকে বললো যে এটার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। সো তুমি কী করবা, যে যেই স্কেলার রাশিটা থাকবে সেই স্কেলার রাশিটাকে তুমি এই ডেল অপারেটরের সাথে মাল্টিপ্লাই করবা। অর্থাৎ এই ডেল অপারেটর আর হচ্ছে স্কেলার রাশি যদি আমরা গুণ করি তাহলে গ্রেডিয়েন্ট পাই। তার মানে গ্রেডিয়েন্ট এমন একটা জিনিস, আরও একটা কথা মনে রাখতে হবে, গ্রেডিয়েন্ট এমন একটা জিনিস যেটা কি না কোনো একটা স্কেলারকে কী বানায় দেয়, ভেক্টর বানায় দেয়। তার মানে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো স্কেলার রাশিকে বা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারে। সো কোনো একটা স্কেলার ক্ষেত্র আছে, সেখান থেকে তুমি চাচ্ছ যে এটার ভেক্টর ক্ষেত্র কী হবে, তাহলে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট করি। স্কেলারকে ভেক্টরে পরিণত করতে কি লাগে? গ্রেডিয়েন্ট লাগে। এই কথাটা মনে রাখো। আরও দুটো কথা লেখা আছে, দেখো, স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারই হলো উক্ত ভেক্টর ক্ষেত্রের মান। আর বলছে স্কেলার রাশির পরিবর্তন বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তনের দিকের উপর নির্ভরশীল। এই দুইটা পয়েন্ট এমসিকিউর জন্য একটু মনে রাখতে পারো। এই দুইটা পয়েন্ট এমসিকিউর জন্য একটু মনে রাখতে পারো। সো আমরা এখান থেকে মেনলি যেটা বুঝলাম, এই যে ডেল অপারেটর, এই ডেল অপারেটরের সাথে যদি আমরা কী করি, এই ডেল অপারেটরের সাথে যদি আমরা কী করি, যে একটা যে কোনো স্কেলার জিনিস বসে, সাপোজ বললাম যে ফাই, ফাই হচ্ছে একটা স্কেলার জিনিস। দেখো আমি কোনো মাথায় কোনো ভেক্টর চিহ্ন দিইনি। সো যদি আমি কোনো এই ডেল অপারেটরের সাথে কোনো একটা স্কেলার জিনিসকে বসাই, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এভাবে, যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কত, গ্রেড ফাই। সো গ্রেড ফাই ইকুয়াল টু কী হবে আমাদের, যে গ্রেড ফাই ইকুয়াল টু হচ্ছে ডেল ইন্টু ফাই। তার মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে যখন জিজ্ঞেস করতো ফাইয়ের গ্রেডিয়েন্ট নির্ণয় করো, তাহলে লিখবো তুমি গ্রেড ফাই, গ্রেডিয়েন্ট ফাই কী হবে, ওই ডেল অপারেটরটা ইন্টু সেই স্কেলার জিনিসটা। তার মানে স্কেলার জিনিসের কী হয়, গ্রেডিয়েন্ট হয়। কথাটা মাথায় রাখতে হবে, স্কেলার জিনিস যখন থাকবে তখন তুমি ডেল অপারেটর দিয়ে গুণ করলে সেটা গ্রেডিয়েন্ট হবে। তো ভাই সেটা কীভাবে বের করব, আমরা একটু পরে সেটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এবং আরও একটু জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে যদি কখন আমরা কী করতে চাই জায়গাটার মধ্যে গ্রেডিয়েন্ট না বের করে আমরা বের করতে চাই, মনে করো কি আমরা বের করতে চাই হচ্ছে, সাপোজ আমরা বের করতে চাই হচ্ছে ডাইভারজেন্স। আর একটা জিনিস যেমন আছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সের বেলায় তোমাকে কী করতে হবে, তুমি ছোট্ট করে এই কথাটা মনে রাখো যে আমাদের স্কেলার জিনিস থাকলে সেটা শুধুমাত্র গ্রেডিয়েন্টই হবে। স্কেলারকে আমরা এই ডেল অপারেটর দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেডিয়েন্টই হবে। কিন্তু যদি কোনো আমাদের ভেক্টর জিনিস থাকে, সাপোজ একটা ভেক্টর ক্ষেত্র হচ্ছে ভি, হ্যাঁ, ভি হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র সাপোজ, এই ভেক্টর ক্ষেত্রের সাথে যদি আমি এটা কী করি, একটা ডেল গুণ করি। এখন আমি ডেল গুণ করছি, এটা আমাদের ভেক্টর রাশি। সো স্কেলার বসানোর সময় তো জাস্ট আমরা বসাই দিচ্ছি, ডট গুণ ক্রস গুণ ছিল না। কিন্তু আমাদের এই ভেক্টর বসানোর সময় আমরা গুণ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, আমরা কি এখানে ডট গুণ করছি না ক্রস গুণ করছি। যদি আমরা এখানে ডট গুণ করি, এই ডেল অপারেটরের পরে কিন্তু সেই ভেক্টরটা দিতে হবে। সেই ভেক্টরটা যদি আমি ডট গুণ করি তাহলে সেটাকে আমরা কি বলি, ডট গুণ করলে সেটাকে বলি হচ্ছে আমরা স্কেলার। দেখো আমরা বলি হচ্ছে কি, যে ডট গুলো বলি হচ্ছে আমরা ডাইভারজেন্স। লিখে দিচ্ছি আমরা এখানে ডাইভারজেন্স। তাহলে আমি বলতে পারবো এরকম যে ডাইভারজেন্স ভি। তাহলে তোমাকে জিজ্ঞেস করতে ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো, কারণ ভি একটা ভেক্টর রাশি।
তো ডাইভারজেন্স হবে হচ্ছে ওই আমাদের ডেল অপারেটর ইনটু সেই ভি ভেক্টরটা। কীভাবে গুণ করবো সেটা একটু পরে আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আমরা এখানে আরেকটা জিনিস বুঝলাম যে গ্রেডিয়েন্ট করার সময় এই কাজটা করতে হয়, জাস্ট স্কেলার জিনিসটা গুণ আকারে বসলেই হয়, এখানে ডট দাও বা ক্রস দাও কোনো মিনিং নাই, কারণ স্কেলার ডট ক্রস একই জিনিস আসলে। হ্যাঁ, আর গ্রেডিয়েন্টের বেলা যদি তুমি ডট দাও, দেখো নামটা তোমাদের মিল আছে, ডট গুণ দিলে হয় ডাইভারজেন্স, খেয়াল করছো, ডট ডাইভারজেন্স। সো ডেল অপারেটরের সাথে ভেক্টরকে ডট গুণ আকারে দিলে হয় ডাইভারজেন্স। এখানে কয়েকটা কথা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তুমি খেয়াল করে দেখো যে ডাইভারজেন্স এমন একটা জিনিস, সেটা কী করে, এটা ভেক্টরকে কী বানাই দেয়, যখন তুমি এরকম ডট গুণ করবা এটার উত্তরটা হবে কিন্তু স্কেলার, কারণ আমরা জানি ডট গুণনের উত্তর কী আসে, স্কেলার আসে। তার মানে ছিল ভেক্টর আর পাচ্ছি হচ্ছে স্কেলার। তার মানে ডাইভারজেন্স এমন একটা জিনিস যেটা কি করতে পারে, ভেক্টরকে স্কেলার বানাইতে পারে। যদি তোমার কখনো বলে উদ্দীপকের ভেক্টর ক্ষেত্রটিকে স্কেলারে রূপান্তর করো, তার মানে তুমি বুঝে নিবা কি করতে বলছে, ডাইভারজেন্স বের করতে বলছে। তাহলে আমরা দুটো জিনিস পাইলাম, স্কেলারকে ভেক্টর বানাই কে, গ্রেডিয়েন্ট, আর ভেক্টরকে স্কেলার বানাই কে, ডাইভারজেন্স। এটা বুঝলাম আমরা। এখানে আরও বেশ কয়েকটা কথা আছে, তুমি একটু রিডিং পড়ে নিবা। তার মধ্যে দুইটা কথা একটু ইম্পর্টেন্ট, দেখো এই দুইটা পয়েন্ট। যদি তুমি কখনো দেখো ডাইভারজেন্সের মান কি হয়েছে, যে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো ডাইভারজেন্সের মান যদি কখন দেখো তুমি এরকম ধনাত্মক আসছে, তো ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে আমরা কি বুঝবো, যে এটার আয়তন, এই তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আয়তন বৃদ্ধি, সেই কথাটা মাথায় রাখবা যে আয়তন কি হচ্ছে, আয়তন বৃদ্ধি। হ্যাঁ, আয়তন বৃদ্ধি পায়। আর ঘনত্বের কি ঘটে, আর ঘনত্বের হচ্ছে হ্রাস ঘটে। হ্যাঁ, আর ঘনত্বের হচ্ছে কি ঘটে, হ্রাস ঘটে। সো ধনাত্মক হলে কি হয়, আয়তন বৃদ্ধি পায়, আর হচ্ছে ঘনত্ব হ্রাস পায়। তার মানে এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স মান যদি ধনাত্মক হয়। আর যদি ডাইভারজেন্স মানটা ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে বুঝবা কি, আয়তন হ্রাস পাইছে, আয়তন হ্রাস। আর আয়তন হ্রাস পাওয়া মানে কি, আসলে ঘনত্ব বৃদ্ধি। এই হচ্ছে ব্যাপারটা। তার মানে এই যে আমরা স্টেপে বসায় রাখি, এই যে আমাদের ডেল অপারেটরটা ছিল, আর হচ্ছে আমাদের হচ্ছে এই ভেক্টরটা ছিল। হ্যাঁ, এই যে আমাদের ভেক্টরটা ছিল। সো প্লাস হইলে আমরা বুঝবো আয়তন বৃদ্ধি, আর মাইনাস হলে বুঝবো আয়তন হ্রাস। আর আয়তন হ্রাস মানে ঘনত্ব বৃদ্ধি, এভাবে তোমাকে মনে রাখতে হবে। আর যদি তুমি কখনো দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, এই ডাইভারজেন্সের মান যদি কোনো শূন্য হয়, তার মানে আগত নির্গত ফ্লাক্স সমান, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, হচ্ছে সলিনয়েডাল ক্ষেত্র। সো এটা আমাদের পরীক্ষাতে আসে, সলিনয়েডাল কিনা এইটা তোমাকে ভালো মতো মনে রাখতে হবে। যে সলিনয়েডাল কিনা জিজ্ঞেস করছে মানে তোমাকে বুঝে নিতে হবে কি, যে ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে সলিনয়েডাল। আমরা আরও একটা দেখবো, সেটা হচ্ছে কার্ল। সো কার্লটা কি, আমরা একটু আগে যেই ডেল অপারেটরের কথা বলতেছিলাম, সেই ডেল অপারেটরের সাথে যদি আমাদের কোনো হচ্ছে ভেক্টর রাশি, সাপোজ আগের ভেক্টর ছিল ভি, সাপোজ একটা ভেক্টর রাশি দেওয়া আছে, যদি এটাকে আমরা ডট গুণ আকারে না বসিয়ে বসাই হচ্ছে ক্রস গুণ আকারে, তাহলে এটার নাম আমরা বলবো হচ্ছে কার্ল। সো আমাদের যখন এরকম কার্ল বের করতে বলবে, তখন তোমার মাথায় থাকবে যে হ্যাঁ, অবশ্যই সেটা একটা ভেক্টর রাশি নিতে হবে, এবং সেই ভেক্টর রাশি যেটা দেওয়া থাকবে সেটার সাথে আমরা ডেল অপারেটরে কী করবো, ক্রস গুণ করব। সো কীভাবে সেই কাজগুলো করতে হয় সেগুলো আমরা একটু পরে, এখনই সেই কাজগুলো একটা একটা গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে হয় একদম হাতে কলমে দেখবো, যারা আগে করনি বা এটা ভয় পাও, কোনো সমস্যা নেই, আমি নতুন করে করাই দিব তোমাকে, তুমি পারো না ওই অবস্থা থেকে তুমি করতে পারবা ডাইভারজেন্স এবং কার্ল সহ। এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই যে এই লাইনটা বিশেষ করে একদম সুন্দর করে দেখো মেনশন করাই আছে, এই লাইনটা তোমাকে বিশেষ করে মনে রাখতে হবে যে কোনো ভেক্টরের সেই কার্ল যদি শূন্য হয়, তোমাকে কার্ল বের করতে বলবে, সেই কার্লের মান যদি শূন্য হয়, তখন তুমি বুঝে নিবা যে সেটা আসলে কি, অঘূর্ণনশীল বা হচ্ছে কি সংরক্ষণশীল। সো এটা বা, হ্যাঁ, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল এরকম ব্যাপারটা। হ্যাঁ, অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল হয়। সো পরীক্ষায় মাঝে মাঝে তোমাকে এটাই জিজ্ঞেস করতে পারে, বলবে বলো তো যে এই ভেক্টর ক্ষেত্রটি কি সংরক্ষণশীল কিনা, তখন তুমি কিভাবে বুঝবা সংরক্ষণশীল নাকি সংরক্ষণশীল না। এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, এই যে সেই ভেক্টর সেটা কার্ল বের করতে হবে, কার্ল। সো কার্ল শূন্য হলে, এই কথাটা ইম্পর্টেন্ট, যে কার্ল যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা হবে। সো ব্যাপারটা মাথায় রাখো সুন্দর করে, কার্ল শূন্য হলে অঘূর্ণনশীল হয় বা সংরক্ষণশীল হয়। আর কার্ল যদি শূন্য না হয়, যে কোনো মান থাকে, যে কোনো ভ্যালু থাকে, তাহলে বলবো সেটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। খেয়াল করছো, অঘূর্ণন সংরক্ষণ, ঘূর্ণন অসংরক্ষণ, উল্টা আর কি। হ্যাঁ, সো এবার তুমি একটু মনে রাখবে জিনিসটাকে, এই কথাটা তোমার জরুরি, পরীক্ষায় সিকিউতে এটা দিয়ে আসবে। এবং পরবর্তী তুমি খেয়াল করো যে এখানে আরও দুটো লাইন দেওয়া আছে এমসিকিউর জন্য। সো তুমি এগুলো হচ্ছে একটু এমসিকিউর জন্য ছোটো করে মনে রাখতে পারো, সেই কথাগুলো এখানে মেনশন করা আছে। সো কেমনে আমরা এই কার্ল বের করবো, ডাইভারজেন্স বের করবো, চলো সেটা এবার আমরা আস্তে আস্তে এখান থেকে দেখা শুরু করি। সো এই জিনিসটা চলো আমরা এখান থেকে দেখা শুরু করি, এবং সেটা দেখার আগে আমাদের আরেকটু ছোট্ট জিনিস বা ছোট্ট একটু বেসিক আমাদের একটু প্রয়োজন হবে। তো সেটা আমরা এখানে চলো দেখি, আমাদের ছোট্ট একটু জিনিস জানতে হবে। তো কয়েকটা কথা মনে রাখবা।
সো মনে করো তোমাকে এরকম এই যে আংশিক অন্তরীকরণ, আমরা আংশিক অন্তরীকরণ নিয়ে কয়েকটা কথাবার্তা একটু শুরুতে জেনে নিব, তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। আংশিক অন্তরীকরণ কেন? কারণ এই যে আমরা ডেল লিখতেছিলাম, সো এই ডেলটাই হচ্ছে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেটা কীভাবে করে, এটা রুলসগুলো কি সেটা একটু জেনে নিই। যদি কখন তুমি দেখো এরকম ডেল এক্স অফ, এখানে মনে করো বড় সড়ো কিছু একটা আছে মনে করো 2x² y z কিউব কিছু একটা রাশি তোমার দেওয়া আছে, বলছে এইটার তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। এই যে বাঁকা করে ডি আছে মানে ডেল, এই ডেল আছে মানে তোমাকে বুঝতে হবে কি যে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে। সো ডিফারেন্সিয়েশনের নিয়ম যেটা ছিল, এখানে নিচে আছে এক্স, তার মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো এবার এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য ছোট্ট একটা রুলস মনে রাখতে হবে। তো যার সাপেক্ষে অন্তরীকরণ, যেমন এখানে নিচে আছে এক্স, তার মানে আমি বুঝতে পারছি যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, নিচে আছে আমাদের এক্স, সো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। সো নিচে যেহেতু এক্স আছে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, সো এই যার সাপেক্ষে অন্তরীকরণ সে বাদে বাকি সবাই কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এখানে আমাদের আছে এক্স, তাহলে এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। সো এখানে আমাদের আছে ডেল এক্স, তো এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। আর নিয়ম হচ্ছে কনস্ট্যান্টগুলোকে সামনে নিয়ে এসে পড়বো। সো 2y² z³ সো আমি কি 2 তারপরে হচ্ছে y² 2y z³ এগুলো সব কনস্ট্যান্ট, কারণ এটা বাদে দেখো সবাই এক্স বাদে যারা যারা ছিল সবাই কনস্ট্যান্ট হবে, তার মানে যার সাপেক্ষে অন্তরীকরণ সে বাদে সবাই কনস্ট্যান্ট। আচ্ছা ফাইন, সো কনস্ট্যান্টগুলোকে সামনে আনলাম। এখন বাকিটা কি করতে হবে দেখো, এই যে বাকিটা এরকম আমাদের ডেল এক্স ছিল, আর এখানে x² পড়ে আছে, সো x² আমরা অন্তরীকরণটা করবো। তো সেটা কীভাবে করা যায়, খেয়াল করে এখানে 2y z³ তো আমাদের আছেই, আর এক্সের সাপেক্ষে x² সূত্র কি হয় আমরা জানি, x⁴n থাকলে কি সূত্র হচ্ছে এই মাথার এনটা নিচে নামবে আর ওই এন থেকে 1 বিয়োগ হবে। তাহলে এখানে সেম, এন হচ্ছে 2, মাথায় পাওয়ার হচ্ছে 2, সো 2টা নিচে নামবে আর ওই 2 থেকে 1 বিয়োগ গেলে থাকবে হচ্ছে 1, তাহলে 1। তাহলে এটাই হচ্ছে উত্তর। সো তোমাকে এভাবে বের করতে হবে। সো তুমি একটা এক্সাম্পল দেখলাম, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, তাহলেই শেষ। এই দুইটা এক্সাম্পল তুমি জাস্ট একটু আইডিয়া রাখবা, তাহলে দেখবা সবগুলোই তুমি পারতেছো। এবার মনে করো সেম একই জিনিসটা আমি নিলাম এখানে, যে 2x² y z³। এবার তোমাকে আমি অন্তরীকরণ করতে বলছি হচ্ছে কার সাপেক্ষে, খেয়াল করো এখানে দিলাম হচ্ছে এরকম ডি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মনে করো টি এর সাপেক্ষে, দিয়ে দিলাম টি এর সাপেক্ষে। এবার ব্যাপারটা খেয়াল করো, তো দেখো কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অন্তরীকরণ। সো টি এর সাপেক্ষে অন্তরীকরণ, সো টি বাদে সবাই কনস্ট্যান্ট, যেহেতু টি নাই তার মানে সবাই কনস্ট্যান্ট। সো এটাও তুমি মনে রাখবা যে সমস্ত কিছু যদি কনস্ট্যান্ট হয়, পুরা কনস্ট্যান্ট জিনিসের অন্তরীকরণ বা পার্শিয়াল অন্তরীকরণ শূন্যই হয় আসলে। সো যদি কনস্ট্যান্ট জিনিসই শুধু থাকে তাহলে উত্তর হবে 0, এই হচ্ছে ব্যাপারটা। যদি আমি সেম জিনিসটাই অন্তরীকরণ করতাম, ঠিক আছে, সেম জিনিসটাই মনে করে অন্তরীকরণ করতাম, কিন্তু মনে করে এবার এটার সাপেক্ষে, এই সাপেক্ষটা চেঞ্জ হলে একবার এক এক রকম হবে। এবার লিখলাম মনে করো হচ্ছে কি, লিখলাম dz, তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে কি হবে, এই জেড বাদে সব কিছু কনস্ট্যান্ট, যার সাপেক্ষে অন্তরীকরণ সে বাদে সবাই কনস্ট্যান্ট। জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, জেড বাদে সবাই কনস্ট্যান্ট। তো শুধু কনস্ট্যান্ট তো না, এখানে তো একটা চলকও আছে, তাহলে কনস্ট্যান্টগুলো সামনে চলে আসবে, 2x² y। আর বুঝতেই পারছো z³ অন্তরীকরণটা হবে হচ্ছে কি, মাথায় কিউবের 3 আছে, সো 3টা নিচে নামবে আর এখানে 3 পাওয়ার 1 কমে যাবে, তাহলে হবে z²। তার মানে হচ্ছে এরকম যে 2x² y × 3z²। সো এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। সো এভাবে এই জিনিসগুলো একটু আইডিয়া রাখলে তুমি খুব সহজে এখান থেকে তুমি এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জনিত যেই আমাদের প্রবলেমগুলো আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। তো চলো আমরা সেই দিকে যাই। সিকিউ সলভ যাচ্ছি কারণ আমাদের এখানে ওয়ান শট কোশ্চেনের মধ্যে আসেই 3টা জিনিস, শিখতেই হবে 3টা জিনিস। যদি আমাকে গ্র্যাডিয়েন্ট বলে, সো আমরা একটা রিভিশন করে ফেলি। সো গ্র্যাডিয়েন্ট বের করতে বললে কী করবো আমরা, অবশ্যই সেটা স্কেলার হবে। আমরা ডেল অপারেটরের সাথে সেই স্কেলার জিনিসটা বসাবো। স্কেলার জিনিস নিয়ে এ থাকলে এ লিখবো আমরা। যদি এখানে লেখা থাকে যে গ্র্যাডিয়েন্ট এ, একটা এ দেওয়া থাকে, বলছে এ = এত, তাহলে তুমি লিখবা কি, এত ইন্টু এ, শেষ। এ হচ্ছে স্কেলার, অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে এখানে আমাদের কি ছিল, যে গ্র্যাডিয়েন্ট হচ্ছে কি ডাইভারজেন্স, আমি লিখলাম মনে করো ডাইভারজেন্স। এবার এ মনে করো ভেক্টর রাশি, তাহলে কী করবো, সেই অপারেটরের সাথে আমি ডট গুণ আকারে সেই এটাকে বসাবো। বসালে কীভাবে গুণ করতে হয়, কীভাবে অঙ্ক করতে হয় সবই দেখাবো, কোনো সমস্যা নাই। এবং একইভাবে এখানে আমাদের দেখো যে ডাইভারজেন্স এবং কী আছে আমাদের এখানে, যদি মনে করো এই থাকে কিন্তু, সো ডাইভারজেন্স, এবার কার্ল, আমাকে বললো কার্ল বের করো। সো কার্ল বের করো। সো কার্ল কী হবে, কার্লের ক্ষেত্রে কী হবে, যে সেই ডেল অপারেটর আর এই যে আমাদের এ, এদের মধ্যে হচ্ছে ক্রস গুণ হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তুমি এখান থেকে খেয়াল রাখতে পারো, যে এই যে আমরা বলছিলাম যে ডাইভারজেন্স শূন্য হলে কি হয়, ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল। সো এতটুকু জিনিস তোমার এখান থেকে মেন, হ্যাঁ, ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল।
সো এটা হচ্ছে তোমার কি সামারি, ঠিক আছে, এইটুকু তোমার মেইন মনে রাখতে হবে। আর কার্ল যদি শূন্য হয় তাহলে আমরা কি বলবো, কার্ল শূন্য হলে কি যে আমাদের কি কার্ল শূন্য হলে অঘূর্ণনশীল, হ্যাঁ, অঘূর্ণনশীল, আমরা বলতে পারি হচ্ছে সংরক্ষণশীল, অঘূর্ণনশীল, বা আমরা বলতে পারি হচ্ছে কি সংরক্ষণশীল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছোট্ট জিনিস। সো কীভাবে এই প্রশ্নগুলো আসে, এই 3টা প্রশ্ন যদি আমরা শিখে ফেলি তাহলে আর কোনো সমস্যা হবে না, যেভাবে আসুক তুমি করতে পারবা। যেমন এখানে দেখো দিনাজপুর বোর্ড 24-এ একটা প্রশ্ন দিচ্ছে, আমরা এই প্রশ্নটাই চেষ্টা করে পারা যাবে। সো বলছে এখানে যে এ এর মান কত হলে আর ভেক্টর ক্ষেত্রটি একটি সলিনয়েডাল হবে। একটু আগে আমরা সলিনয়েডাল পড়তেছিলাম, সলিনয়েডাল দেখা মাত্রই তোমার মাথায় আসবে তার মানে ডাইভারজেন্স শূন্য, ডাইভারজেন্স ইকুয়াল টু শূন্য হবে, ডাইভারজেন্স শূন্য হলেই তো সলিনয়েডাল হয়। সো আর ভেক্টরের কথা বলছো তোমাকে, আর ভেক্টর, তো আর ভেক্টরের তোমাকে কী বের করতে হবে, তো আমি এখানে কপি করে নিচ্ছি, আমরা এই প্রশ্নটা সলভ করবো। আসো ডাইভারজেন্স কারণে আমরা প্রশ্ন একটু সলভ করি। তাহলে এখানে আমরা গ নাম্বারটা লিখতেছি, এখান থেকে আমরা গ নাম্বারটা লিখতেছি। সো খেয়াল করো আমাদেরকে বলছে কি যে গ নাম্বারটার মধ্যে যে আর ভেক্টর ক্ষেত্রটি, সো আর ইকুয়াল টু কিছু একটা লেখা আছে, আমি লিখে নিচ্ছি এখানে যে আর যে ভেক্টর ক্ষেত্রটি সেটা হচ্ছে কি আমাদের যে এ এক্স আই প্লাস হচ্ছে কি ওয়াই জে আর প্লাস হচ্ছে কি 2k। সো বলছে আর ভেক্টর ক্ষেত্র, তোমাকে বলছে এর মান কত হলে সলিনয়েডাল হবে। সো তুমি জানো সলিনয়েডাল মানে কি ডাইভারজেন্স বের করতে হয়, তাই তোমাকে এখান থেকে কী করতে হবে যে ডাইভারজেন্স আর এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তুমি লিখবে এখানে যে ডিভ আর, এটা কি হবে আমরা জানি সেই যে আমাদের ডেল অপারেটর ছিল তার সাথে আর ভেক্টরটাকে ডট গুণ আকারে বসাতে হয়। সো ডেল অপারেটরটা আমরা কি মুখস্থ লিখে নিব, এই যে ডেল অপারেটরটা কি লিখে নিব আমরা মুখস্থ লিখে নিব, কি হবে দেখো এই যে ডেল এক্স সাথে হচ্ছে আই ক্যাপ, তারপর হচ্ছে আমাদের থাকছে ডেল ওয়াই সাথে হচ্ছে জে ক্যাপ, এবং তারপরে থাকছে আমাদের কি ডেল জেড আর সাথে থাকছে আমাদের কি কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কি ডেল জিনিসটা, তার সাথে আছে আমাদের কি আর, তাহলে আমি আর জিনিসটাও লিখে ফেলি। এবার আসো ইন্টু হচ্ছে কি আর, সো আরটা আমাদের কী কী লেখা এই যে সেটাও লিখে নিচ্ছি আমরা যে এ এক্স সাথে হচ্ছে আই ক্যাপ যোগ এখানে আছে ওয়াই ইন্টু জে ক্যাপ, তারপর আছে কি 2 ইন্টু কে ক্যাপ। এবার আসো আমরা সেই গুণটা করি, গুণটা করলে কি হয় সেটা দেখা যাক, হ্যাঁ সেটা দেখা যাক। এবার দেখো নিয়মটা কি, ডাইভারজেন্স প্রথম আমরা শিখতেছিলাম ডাইভারজেন্সেরটা, ডাইভারজেন্স হলে আমরা কী করবো, ডাইভারজেন্স হলে আমরা যেটা করবো খেয়াল করে দেখো যে এই দেখো ডট গুণ, ডাইভারজেন্স হলে ডট গুণ, তুমি যেটা করবা এখানে আয়ের সহগ কত এ ডেল এক্স, এখানে আয়ের সহগ কত এ এক্স, তার মানে এখানে আয়ের সহগের সামনে সহগ যেটা থাকবে আর অন্যটার ক্ষেত্রে আয়ের যে সহগ থাকবে তাদের দুজনের গুণ করতে হবে বেসিক্যালি। এবার তুমি মনে মনে চিন্তা করো ডেল এক্স আর সাথে এক্স এটার অন্তরীকরণটা কী হবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, সো এক্স বাদে যারা থাকবে সবাই কনস্ট্যান্ট, সো এক্স বাদে আসে হচ্ছে আমাদের এ, তাহলে এ কনস্ট্যান্ট, সো এ সামনে আসবে, আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হয় 1, এটা তোমরা জানো। সো এখানে কি লিখবো ইন্টু 1, সো এখানে আমাদের থাকলো শুধুমাত্র এ, আর এখানে আই আর এখানে আই লিখতে হবে না কারণ আই ডট আই মানে হচ্ছে 1, এর লেখার দরকার নেই। সো ডাইভারজেন্সের বেলায় শুধুমাত্র সহগগুলো গুণ করবো, এখানে আছে ডেল ওয়াই আর এখানে আছে শুধু ওয়াই, সো এখানে অন্য কোনো কিছু নাই। সো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ এখানে ওয়াই আছে, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই 1, এক্সের সাপেক্ষে এক্স 1 এরকম, সো ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই শুধু ওয়াই আছে, তাহলে কী হবে 1 হবে, তখন এখানে হবে আমাদের 1। ওকে ফাইন, এটাও শেষ। তার মানে এই পরেরটা কী হবে কে এর সহগের সাথে শুধু কে এর সহগের গুণ, এখানে ডেল জেড অফ 2, সো এটা তো কনস্ট্যান্ট দেখাই যাচ্ছে। সো আমরা জানি কনস্ট্যান্ট জিনিসপাতি যদি শুধুমাত্র কনস্ট্যান্টই থাকে তাহলে এটার অন্তরীকরণ কী হবে শূন্য হবে, তাহলে অন্তরীকরণ করলে পার্শিয়াল অন্তরীকরণ করলে শূন্য আসবে। তাহলে এই হচ্ছে আমাদের অন্তরীকরণ। চলে তাহলে আমাদের এটা কী আসছে, এটা আমাদের আসছে হচ্ছে ডাইভারজেন্স আর। আর প্রশ্ন মতো আমরা কী জানি ডাইভারজেন্স আর সলিনয়েডাল কখন হবে ডাইভারজেন্স শূন্য হলে। সো প্রশ্ন মতো আমরা কী করবো, এই যে ডাইভারজেন্সটা আমরা বের করছি এই ডাইভারজেন্স ইকুয়াল টু শূন্য ধরবো, সো a+1 ইকুয়াল টু হচ্ছে শূন্য। প্রশ্ন মতে এমন ভাইবো না যে এই শূন্য পাশে গেছে, তা না, আমরা পুরোটুকু সমানই শূন্য ধরছি প্রশ্ন মতে, ঠিক আছে। ওই যে লিখে রাখছি ডাইভারজেন্স সমান শূন্য, সো ডাইভারজেন্স সমান শূন্য, সো এখান থেকে দেখতেই পাচ্ছ এর মানটা কত হবে -1, খুবই সিম্পল। সো এখান থেকে তুমি এভাবে করে কিন্তু পরীক্ষায় বের করে ফেলতে পারবো। ডাইভারজেন্সের আমরা একটা দেখলাম, আমরা আরও অনেকগুলোই দেখবো, ঠিক আছে। সো পরের প্রশ্ন তুমি খেয়াল করো, তোমাকে বলছিল পি ক্রস কিউ ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। সো একটু আগেই তোমাকে বলছিলাম এই ঘূর্ণনশীল অঘূর্ণনশীল এই ব্যাপারগুলো করার সময় কী করতে হয় যে কার্ল বের করতে হয়। সো আমি এই প্রশ্নটা তোমাকে আমি HW দিব, তার আগে তোমাকে আমি কার্ল তো শিখাবো। সো আমরা এটা খুবই সহজ, এটা ছোটো, একটা বড় সড়ো দেখে করি তাহলে তোমার আরও সাহস হবে, আর এটা তুমি তখন একদমই দুধ ভাত হিসেবে দেখবা যে পারতেছো। সো আমরা একটা বড় সড়ো করি। সো আমরা এখানে 3টা জিনিস শিখতে হবে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। সো আমরা ডাইভারজেন্স দেখছি, আমরা আবারও দেখবো
তার আগে দেখো আমরা এই প্রশ্ন চট্টগ্রাম 2022 এই বোর্ড প্রশ্ন দেখো এভাবে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো আমরা গ নম্বর প্রশ্ন নিচ্ছি, খুবই সুন্দর একটা প্রশ্নটা, এটা পড়লে তোমার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলছে 1,-1,2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। মানে তোমাকে তিনটা জিনিসই পরীক্ষায় বের করতে বলতে পারে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ। সেই তিনটা তুমি শিখে রাখো, শেষ। এটাই তোমার ওয়ান শট কোশ্চেন। এখানে তিনটাই প্রশ্ন এখান থেকে হতে পারে, এতটুকু, আর কোনো কিছু নাই এখানে। তো তোমাকে বলছো ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট, তো তোমাকে মেইনলি বলছে গ্রেডিয়েন্ট বের করো। কিসের গ্রেডিয়েন্ট? তাপমাত্রার গ্রেডিয়েন্ট। তো দেখো তাপমাত্রা নিয়ে কোনো কিছু অবশ্যই লেখা আছে, বলছে ওই অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়াগুলো যথাক্রমে, সেটা হচ্ছে অবশ্যই তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কি? কিউ ইকুয়াল টু, খেয়াল করো এই যে এতটুকু, হ্যাঁ, পরে তো বেগ, তাহলে হচ্ছে আমাদের তাপমাত্রা। তো আমরা লিখে নিচ্ছি যে তাপমাত্রা। সো আমরা গ নম্বরটা করি, গ্রেডিয়েন্ট একটা করি, আসো। সো গ্রেডিয়েন্ট আমরা একটা করি। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি, তাহলে যেন আমরা এখানে ঘ নাম্বারটা করতে পারি। সো এখানে আমরা গ নম্বর লিখবো কি, যে তাপমাত্রা, আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা দেওয়া আছে। সো আমরা এখানে লিখে ফেলি যে তাপমাত্রা কিউ। সো আমরা এটা লিখে নিই, তারপর আমরা গ্রেডিয়েন্টটা বের করে দেখাচ্ছি। তো তাপমাত্রা কিউ সমান, দেখো একটু খেয়াল করে কি লেখা, 2x², আমরা লিখতেছি এটা 2xy², আর সাথে আছে আমাদের কত, z³ হ্যাঁ, z³ মাইনাস এখানে কি আছে 4xy মাইনাস 4xy, তাপমাত্রা দেওয়া আছে, বলছে তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করো। তার মানে কিউ এর গ্রেডিয়েন্ট তোমাকে বের করতে বলছে। তাহলে তোমাকে প্রশ্নে চাইছে কি, বলছে যে লিখে নিচ্ছে আমি তার কথা না, যে গ্র্যাড কিউ, তোমাকে প্রশ্নে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। মানে কার গ্রেডিয়েন্ট? কিউ এর গ্রেডিয়েন্ট, মানে তাপমাত্রার গ্রেডিয়েন্ট। তো তুমি কিভাবে সেটা বের করবা? তুমি লিখবা, আমরা জানি হচ্ছে এই যে গ্র্যাড কিউ, এটা সমান কি লেখা যায়, ফার্স্টে আমরা সেই অপারেটরটা দিব এবং তারপরে সেই স্কেলার জিনিসটা আমরা বসাবো, শেষ। সো অপারেটরটা আমরা লিখে ফেলি, আসো এখান থেকে, যে অপারেটরটা হবে হচ্ছে এরকম ডেল ডেল এক্স আই, তারপরে আমাদের হবে হচ্ছে এরকম ডেল ডেল ওয়াই জে, এবং তার সাথে আমাদের হবে হচ্ছে ডেল ডেল জেড অফ কে। সো এটা আমাদের সেই অপারেটরের মুখস্থই রাখবো আমরা। এবার তুমি খেয়াল করো কিউ এর মানটা আমরা এখান থেকে লিখে নিই। এই যে কিউ লেখা ছিল আমাদের এখানে 2xy² সাথে হচ্ছে z³ মাইনাস কত 4xy, এটা হচ্ছে আমাদের জিনিস। সো আবার আমরা হিসাবটা করি, আসবে গ্রেডিয়েন্ট। এবার হিসাবটা কিভাবে করব? সো মনে রাখবা গ্রেডিয়েন্ট এবেলা কি করতে হয়, এখানে কোনো আই জে কে নাই। সো আমরা কি করব, এই একটা রাশি দিয়ে আমরা একেও গুণ করব, একেও গুণ করব, আর এই রাশিটা দিয়ে আমরা এটাকে গুণ করব, এটাকেও গুণ করব, এই রাশিটা দিয়ে আমরা এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, নর্মালি যেভাবে গুণ করে সেভাবে, হ্যাঁ। সো আসলে আমরা এই আই দিয়ে শুরু করছি, আই ক্যাপ দিয়ে শুরু করছি। তাহলে আমি শুরুতে এখানে লিখে রাখলাম যে আই ক্যাপের যেটা সামনে আছে এটা আই ক্যাপটা থেকে যাবে। এবার আমরা কি করতেছি খেয়াল করো, এই যে ডেল ডেল এক্স, এটা দিয়ে আমরা ফার্স্টে এই জিনিসটার গুণ করব, তারপরে এই জিনিসটার গুণ করব। তার মানে এটা দিয়ে দেখো যে সবুজ দিয়ে সবুজ, তাহলে সবুজ দিয়ে ফার্স্ট এটা, তারপরে এটা। সো কীভাবে নিয়মটা খেয়াল করো, মনে করে দেখি। আর আই সামনে রেখে দিচ্ছি আমরা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। সো এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, সো এক্স বাদে সবাই কনস্ট্যান্ট হবে। এক্স কে আছে, সো এক্স বাদে সবাই কনস্ট্যান্ট হবে। সো এক্স বাদে সবাই কনস্ট্যান্ট হলে কী কী থাকছে দেখো, 2y² z³ কনস্ট্যান্ট হবে। সো 2y² z³ কনস্ট্যান্ট হবে। আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ কত হয়, একটু আগে তুমি শিখছো, এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হয় 1। ডান, এটা থেকে এটা শেষ। এটা দিয়ে এবার পরেরটা মধ্যে মাইনাস আছে, একটা মাইনাস আমরা দিয়ে রাখবো। আবারও সেম জিনিস, এক্স বাদে যারা যারা আছে সবাই কনস্ট্যান্ট। সো এক্স বাদে আছে হচ্ছে 4y, সো এখানে 4yটা কী হবে, এখানকার 4yটা হবে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। সো আমাদের এখানকার 4yটা কী হবে আমাদের এখানে, সো এখানে লিখে রাখতেছি, এখানকার 4yটা হবে কনস্ট্যান্ট। আর এই দেখো এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ আবারও কত হবে, আবারও 1 হবে, শেষ। ডান। সো আমরা আই এক্স দিয়ে পুরোটুকু গুণ করে ফেলছি, সো ব্র্যাকেট ক্লোজ, এই একটা শেষ। এবার আমরা করবো কি, এই যে দিয়ে আবারও সেম এদের সবাইকে গুণ করবো, যোগ চিহ্ন দিলাম কারণ এখানে যোগ আছে, ঠিক আছে। সো আগে যেটা আমরা লিখে নিই, যে ক্যাপটা লিখে নিই, কারণ এখানে দুইজনের সাথেই দেখো যেটা থাকবে। সো ওয়াই দিয়ে ফার্স্ট এটাকে গুণ করবো, ওয়াই বাদে যারা আছে সবাই কনস্ট্যান্ট, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই বাদে যারা আছে সবাই কনস্ট্যান্ট। সো ওয়াই বাদে আছে হচ্ছে আমাদের 2xz³, আর ওয়াইয়ের সাপেক্ষে y² কত হবে, সামনের 2 নিচে নামবে আর পাওয়ার 1 কমে যাবে, সো 1, সো 2y গেল। এটা আমাদের মাইনাস আছে। সো ওয়াইয়ের সাপেক্ষে দেখো ওয়াই বাদে যারা আছে সবাই কনস্ট্যান্ট, 4x হচ্ছে আমাদের কি এখানকার কনস্ট্যান্ট, 4x থাকলো। আর ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই কত হবে 1, সো 1 তুমি না লিখলেও চলবে। তো তুমি লিখে ফেললে 2টা, আর তোমার এখন একটা বাকি আছে, সেটা তুমি যোগ দিয়ে লিখবা, আছে যোগ। এবার কি লিখবা তুমি, এটা শেষ, এবার এটা তুমি ধরে ধরে করবা। সো কে, এবার খেয়াল করো এই জেড দিয়ে সবাইকে গুণ করবো। সো জেড দিয়ে ফার্স্ট এটা, সো জেডের সাপেক্ষে অন্তরীকরণ, জেড বাদে সবাই কনস্ট্যান্ট, সো 2xy² হচ্ছে কনস্ট্যান্ট।
আর জেড এর সাপেক্ষে জেড কিউব কত হয়, মাথার 3 নিচে নামে আর পাওয়ার 1 কমে যায়, 3z স্কোয়ার হয়। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম আমরা। এটার সাপেক্ষে পরেরটা, এই জেড এর সাপেক্ষে এটা করবো। দেখো জেড বাদে যারা আছে সবাই কনস্ট্যান্ট, সো জেড তো নাই, তার মানে সবাই কনস্ট্যান্ট, আর সবাই কনস্ট্যান্ট হলে 0 হয়, তার মানে 0। তার মানে এইটাই হচ্ছে আমাদের কিন্তু কি গ্রেডিয়েন্ট। ডান। কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলছিল তোমাকে, দেখো খেয়াল করো, এরকম বিন্দু দেওয়া থাকতে পারে, এই জন্য এই প্রশ্নটা সিলেক্ট করা, এখানে সব কিছুই চাইছে, সো এটা করলেই সব তুমি পারবা। বলছে তোমাকে 1 -1, 2 এই বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রা গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে তুমি লিখে লিখবে কথাটা, এবার যে এখন বা সুতরাং লিখবা তুমি 1, হচ্ছে -1, হচ্ছে 2, সো 1, -1, 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট। সো এবার তোমার কাজ কি, হ্যাঁ, এই বিন্দুতে তোমার গ্রেডিয়েন্টটা কি হবে, তুমি খেয়াল করো, এটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। সো এক্স এর জায়গায় আমরা বসাই দিব 1, ওয়াই এর জায়গায় বসাবো -1, আর জেড এর জায়গায় বসাবো 2। সো এই কাজটা আমরা করে ফেলে আসি, এখানে বসানো শুরু করি। এই যে তুমি এখান থেকে বসে থাকবা, আই কিন্তু আছে, আই থাকবে, সো আই আমাদের থাকুক, কোনো আপত্তি নেই। সেখানে তুমি এক্স আসে নাই, তাহলে ওয়াই আছে, সো ওয়াই এর মান কত দেখো -1, সো আমি এখানে বসাই দিব যে 2, আর এখানে থাকতেছে আমাদের কত -1, তাহলে আমি এখানে সো 2 যেহেতু আছে, সো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। সো 2 × -1, তার উপরে কি আছে আমাদের স্কোয়ার আছে, আর জেড এর মানটা কত 2, তার উপরে আমাদের কত আছে কিউব আছে, সো কিউব দিয়ে দিলাম। মাইনাস হচ্ছে 4y, সো মাইনাস দিব হচ্ছে আমরা 4y, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -1, সো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4y, এখানে আমাদের 4, আর ওয়াই এর মানটা কত খেয়াল করো -1, সো এটা দিয়ে দিলাম আমরা। সো এই হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের আয়েরটা শেষ। সেম একইভাবে আমরা এখানে লিখে ফেলবো, হ্যাঁ, পরে লিখে ফেলি, তো যোগ চিহ্ন দিলাম আমরা এখানে। তারপরে দেখো কি আছে, এই যে জে, সো যেটা লেখো এখানে জে, সো জে লিখলে কি আসবে দেখো, দেখো এখানে আমরা বসাবো 2, এক্স এর মান হচ্ছে আমাদের 1, সো 2 × 1 × জেড এর মান কত আমাদের, জেড এর মান হচ্ছে আমাদের 2 কিউব, আর ওয়াই এর মান কত, সো 2 × -1 কিন্তু, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে এই হচ্ছে জের একটা আর কি একটা আমরা মান বসাই ফেললাম। সো আমরা এখান থেকে এইটা উঠাই আমরা কি করি, যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে ভালো হবে, এই যে গেল। তারপর আমাদের কি আছে এখানে দেখো -4x, আমরা কি করবো এখানে -4x, 4, আর x এর মান কত 1, শুধু 1, আমরা বসাবো এখানে 1, আমাদের গেল। সো দুইটা আমাদের শেষ। তাহলে ওয়াই জে, আই জে, এবার হচ্ছে কে, সো কে এরটা লিখলাম আমরা এখানে। কে এর কথা কি আছে দেখো 2xy², সো 2 বসাবো, x এর মান কত আমাদের এখানে 1, সে 1 বসাবো, আর ওয়াই এর মান কত -1, সেটাও বসাবো, স্কোয়ার আছে দিলাম, ইন্টু 3z², সো 3, আর জেড এর মান কত, জেড এর মানটা হচ্ছে 2, সো 3 × 2² মাইনাস হচ্ছে কত 0। ডান। এই দেখো সব কিছু বসাই ফেলছি, এখন তোমার কাজ হচ্ছে এটা লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে কত আসলো, এই পুরোটুকু হিসাব নিকাশ করে কি আসে খেয়াল করো, এখানে -4 × -1 মানে 4 হবে, +4 হবে, আর এখানে আমাদের কি আছে 2 কিউব মানে 8, আর 8 দুগুণে 16, তাহলে 16, আর ওইখানে হচ্ছে আমাদের কি মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেছে, 16 আর 4 কত আসবে 20 আসবে। তাই তুমি যখন এই জিনিসটা হিসাব করবা, তুমি দেখবা এই দেখো 20i চলে আসছে। সো এটাই তোমার এই লাস্টে যোগ করে যেটা আসবে সেটা অ্যান্সার। যে মাত্র 20 পাইলাম আমরা, 20 সাথে আই ছিল দেখি 20i, সো আমরা বাকিটুকু এখানে বসাই দিব, 20i - 36j + 24k, সো আমরা এখানে বসাই দিচ্ছি যে 20i, হ্যাঁ, তারপরে -36j + 24k, একটু চেক করে নিই এটা কিনা, 20 - 36 24, 20 - 36 24, 20 - 36 24, ওকে ফাইন। সো এইভাবে তুমি যখন এইটা করবা তোমার উত্তরটা কিন্তু চলে আসবে। এটাই তোমার কিন্তু উত্তর। আমাকে বলছিল যে গ্রেডিয়েন্ট বের করো, সে গ্রেডিয়েন্ট বের হয়ে গেল, এবং কোন বিন্দুতে চাইছিল সেই বিন্দুতে চলে আসবে। যদি কখনো এরকম বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে দেয়, জাস্ট আমরা ওই নর্মাল গ্রেডিয়েন্ট বের করে ওই বিন্দুটা এক্স ওয়াই জেড এর মান যেই মান দেওয়া থাকবে সেটাই সেখানে বসাই দিব, যা আসবে সেটাই উত্তর। সো ডান। আমাদের এখানে গ্রেডিয়েন্ট কেমনে বের করতে হয়, বিন্দু থাকলে কি করতে হয়, সব কিছুই কিন্তু আমরা এখানে করে ফেলছি। সো এখানে আমাদের কোনো টেনশন নাই, পরীক্ষা আসলে অবশ্যই পারবো। সো গ্রেডিয়েন্ট আসলে কী করবা, জাস্ট এটা দিয়ে সবাইকে গুণ, তারপরে এই ডেল ওয়াই দিয়ে সবাইকে গুণ, ডেল জেড দিয়ে সবাইকে গুণ, যা থাকবে সবাইকে গুণ করবা, তাহলে চলে আসবে। এবং দেখো ছিল স্কেলার জিনিস, কোনো আই জে কে নাই, উত্তর আসছে কি দেখো আই জে কে, তাহলে কে তার মানে কি, এটা কি ভেক্টর। সো স্কেলার ছিল হয়ে গেছে ভেক্টর। এটাই বলছিলাম যে গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টর বানায়। আমরা পরেরটা দেখি, সো একটা আমাদের ডান। সো এইবারে তুমি পরেরটা দেখো, তাহলে তুমি এই 3টা জিনিস শিখলে তোমার হয়ে গেল। সো তুমি একটা শিখছো এটা। এবার দেখো আমরা এই যে আমরা কি শিখবো, একটা
আমরা হচ্ছে একটা শিখবো এখন হচ্ছে কার্লের একটা শিখবো আমরা, ঠিক আছে? সো কার্লের একটা দেখো কি বলছে, ওই দিন ওই অঞ্চলের বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা। যখনই তুমি এই জিনিসটা খেয়াল করছো ঘূর্ণন ছিল কিনা, তখনই তোমার মাথায় আসবে ঘূর্ণন বা অসংরক্ষণ, সংরক্ষণশীল বললেই মাথায় আসবে কার্ল করতে হবে। সো কার্লের মান বের করে দেখবো শূন্য নাকি শূন্য না। সো এই কার্ল বের করতে হয় কি নিয়ে, স্কেলার নিয়ে না ভেক্টর নিয়ে? ভেক্টর নিয়ে। ভেক্টরের সাথে ক্রস গুণ করতে হয়। দেখবা ভেক্টরের একটাই জিনিস আছে, এই দেখো ভি। হ্যাঁ, সো বাতাসে বলছে, বাতাসের বেগ দেওয়া ছিল, সো এই ভি এর কে তুমি কি করবে এবার কার্ল করবে। সো আমরা আসো এই কার্লটা বের করার চেষ্টা করি। এখানে লিখে নিই যে আমাদের এটার মধ্যে তাহলে ঘ নম্বরটা আমাদের হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। হ্যাঁ, সো কি আছে আমাদের এখানে ভি। সো আমাদের এই ভিটা আমরা লিখে নিই। আসো ভিটা কি লেখা হচ্ছে ওয়াই স্কোয়ার কজ এক্স। আমরা লিখে নিচ্ছি এখানে ওয়াই স্কোয়ার সাথে হচ্ছে কত কজ এক্স, ওয়াই স্কোয়ার কজ এক্স যোগ আমাদের কত আছে, যোগ আমাদের আছে হচ্ছে জেড কিউব। ওয়াই স্কোয়ার কজ এক্স সাথে আমাদের আছে হচ্ছে জেড কিউব, ওয়াই স্কোয়ার কজ এক্স সাথে হচ্ছে জেড কিউব। আর সাথে আছে আমাদের আই ক্যাপ, সাথে আমাদের আছে হচ্ছে কি আই ক্যাপ। তারপরে আমাদের কি আছে, যে আছে হচ্ছে আমাদের 2y সাইন এক্স। তো তুমি লিখে নিবা যে 2y সাথে আছে আমাদের সাইন এক্স। হ্যাঁ, আর মাইনাস হচ্ছে 4। সো মাইনাস হচ্ছে আমাদের 4, সাথে আমাদের এটা কি যে জে ক্যাপ। সো আই ক্যাপ জে ক্যাপ। আর পরে আমাদের আছে হচ্ছে পরেরটা যে হচ্ছে 3x জেড স্কোয়ার, 3x জেড স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 শেষ, প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে কে ক্যাপ। সো তোমাকে এখন বলছে ঘূর্ণন আছে কিনা, তখন তুমি বুঝছো কার্ল বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিছি যে আমাদের আসলে কি করতে হবে। এখান থেকে ঘূর্ণন বা ঘূর্ণন অঘূর্ণন এটা বোঝার জন্য কার্ল বের করতে হবে। কার্ল ভি, তখন কার্ল কীভাবে বের করতে হয় সেটা খেয়াল করছো। আমরা কার্লটা বের করা শিখাই দিচ্ছি, তাহলে কার্লটাও তোমার হয়ে গেল। সো কার্ল ভি ইকুয়াল টু হবে হচ্ছে ওই যে আমাদের ডেল অপারেটর ছিল তার সাথে এই ভি এর কী করতে হবে, ক্রস গুণ করতে হবে। এখানে যে ভেক্টরই থাকুক, পি ভেক্টর কিউ ভেক্টর, তুমি ওইটারই কী করবা, এখানে জাস্ট বসাই দিবা, ক্রস গুণ করবা। কার্ল বললে ক্রস গুণ করবো কার সাথে, ডেল অপারেটরের সাথে। ক্রস গুণ কেমনে করে ভাই, আসো আমরা কি লিখে নি কীভাবে করে। সো এটা ইকুয়াল টু আমরা কি লিখবো, এটা আমরা বের করবো হচ্ছে এভাবে, এই যে আমরা কি করতাম, আমরা এভাবে নির্ণায়কের মান বের করতাম না, সেইভাবে আমরা বের করবো হচ্ছে আমরা এই আমাদের কার্লটা। সো আমরা এখানে উপরে লিখে নিব, শুরুতে কি লিখবো খেয়াল করো, এই যে ডেল অপারেটর আগে কি থাকতো, ডেল এক্স থাকতো। তো তুমি সেগুলো আগে সবার আগে তুমি আই যে কে একটা লিখে নিবা, কারণ এটার সাথে কি থাকে, আমরা এই ক্রস গুণের সময় শুরুতে এটাকে লিখতাম যে আই লিখতাম, তারপরে আমরা এখানে হচ্ছে জে লিখতাম, তারপরে এখানে আমরা কে লিখতাম, আই জে কে লিখতাম। সো আই জে কে লেখার পরে এই ভেক্টরের মধ্যে যেটা ছিল শুরুতে ছিল ডেল এক্স, তুমি সেটা লিখে নিবা যে ডেল এক্স। এটার নিচে কি ছিল, এটার নিচে ছিল হচ্ছে ডেল ওয়াই, আর এটার নিচে কি ছিল, এটার নিচে ছিল হচ্ছে ডেল জেড। এবার আমরা কি করব, এবার আমরা সেই এটা নিব যে এই ভি এর আই জে কে আগে কি ছিল, দেখো ভি এর আয়ের আগে আছে এটা। সো এতটুকু অংশ আয়ের নিচে বসাই দিব আমরা, এতটুকু অংশ আমরা কি করবো এখানে আয়ের নিচে বসাই দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেই জিনিস। সো আমরা এখানে বসাই দিয়ে আসো। সো বসালে কি আসে দেখো, আয়ের আগে আছে আমাদের ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস জেড কিউব। সো লিখে নিচ্ছি আমরা এখানে যে ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস হচ্ছে কত জেড কিউব, প্লাস হচ্ছে জেড কিউব। সো এটা হচ্ছে আমাদের একটা রাশি, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমরা নিচ্ছি আরেকটা, দেখো জে এর আগে কত আছে 2y sin x - 4, সেটা লিখবো আমরা যে y নিচে 2y sin x - 4। সেটা হচ্ছে আমাদের জে এর আগে। আর লাস্টে আমাদের আবার কি আছে, লাস্টে আমাদের এখানে আবার আছে হচ্ছে কে এর আগে কত আছে 3x জেড স্কোয়ার প্লাস 2। তো লিখে নিব সেটা আমরা 3x জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2। সো এই হচ্ছে আমাদের জিনিসটা। সো তুমি আগে ফার্স্টে এভাবে করে নির্ণায়কটা তুমি আগে এভাবে গঠন করে নিবা। ফার্স্টে আই জে কে, তারপরে ডেল এক্স, এটা ফিক্সড। তারপরে আয়ের আগে যা আছে, জে এর আগে যা আছে, কে এর আগে যা আছে, সেটা তুমি এভাবে করে আস্তে আস্তে বসাবা। সো নির্ণায়কটা তোমাকে ফার্স্টভাবে গঠন করে নিতে হবে। ওকে ফাইন। এবার তুমি কীভাবে নির্ণায়কটা করবা, ঠিক যেমন ক্রস গুণ আমরা করতাম সেইভাবে আমরা করবো। সো একটা দেখলে তোমার খুব ক্লিয়ার হয়ে যাবে, যারা পারো না, আর যারা পারো তারা আগেই উত্তরটা বের করে ফেলো। কীভাবে করবো দেখো, এখানে আই আছে, কীভাবে ভাঙি আমরা। সো ফার্স্টে আমরা লিখি আগে যে আই ক্যাপ, ওকে লিখাম আমরা। সো আই বরাবর সারিবাদ এবং কলামবাদ, তাহলে থাকছে কারা, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে এই চারটা থাকছে। সো আগে আমরা এই বরাবর গুণ করব। সো এই বরাবর গুণ করলে কি হবে, উত্তরটা সরাসরি লিখবো। সো এই বরাবর যখন গুণ করব, দেখো এটা ডেল ওয়াই। সো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। সো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হলে কি হবে, এখানে ওয়াই কি আছে, দেখো নাই, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই নাই, তার মানে কি পুরোটাই কনস্ট্যান্ট, আর পুরো কনস্ট্যান্ট জিনিসের অন্তরীকরণ হয় 0। তাহলে আমি শুরুতেই পাবো হচ্ছে আমরা 0। আবার দেখো এখানেও কি আছে, ওয়াইয়ের সাপেক্ষে 2। সো 2 তো কনস্ট্যান্ট জিনিস, তাহলে সেটাও কত হবে 0 + 0, ঠিক আছে? একটা আমাদের ডান।
তারপর আমরা কী করবো, লিখবো হচ্ছে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম, সূত্রের মাইনাস, এইবার গুণ করার পরে মাইনাস দিতে হয়। এবার এই বরাবর গুণ, খেয়াল করো জেডের সাপেক্ষে অন্তরীকরণ। সো জেডের সাপেক্ষে অন্তরীকরণ হলে কী হবে, দেখো জেড বাদে যা থাকবে সবই হচ্ছে কি কনস্ট্যান্ট। দেখো এখানে 2y sin x, তাহলে এখানে কি তোমার কোথাও জেড আছে, দেখো খেয়াল করে দেখো। তো জেডের সাপেক্ষে এই y এর অন্তরীকরণ, sin x অন্তরীকরণ সব কিছু কী আসবে তোমার, এখানে জিরো আসবে। তাহলে জেডের সাপেক্ষে অন্তরীকরণ, জেড তো এখানে নাই, তাহলে পুরোটা কি আসবে, জিরো আসবে। আর এখানে কি আছে দেখো, যেখানে আমাদের কত আছে 4 আছে, সো 4 এর অন্তরীকরণ কী হবে, জিরোই হবে। সো আমি এখানে প্লাস জিরো দিয়ে দিচ্ছি, কারণ সামনে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস মাইনাসে মিলে প্লাস, একেবারে লিখে দিচ্ছি, বা তুমি প্লাস জিরো মাইনাস জিরো লেখো, প্যারা নাই, কারণ জিরোই তো। সো ওকে ফাইন, সো একটা তোমার বের হয়ে আসলো জিরো। এবার তারপরে আমরা আই লেখার পরে লিখি হচ্ছে মাইনাস জে, সো আমরা মাইনাস জে লিখে নিলাম। সো যে বরাবর তুমি খেয়াল করো, যে বরাবর সারি, যে বরাবর সারি, যে বরাবর কলাম বাদ যাবে, তাহলে কী থাকবে, যে বরাবর সারি কলাম বাদ গেলে এবার থাকে হচ্ছে এই দেখো এটা থাকে আর এটা থাকে। সো এক্সের সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে কী হবে, খেয়াল করো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3z স্কোয়ার, তো কনস্ট্যান্ট, সো সামনে আসবে, কারণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এক্স বাদে সবাই কনস্ট্যান্ট হবে। সো 3z স্কোয়ারটা কনস্ট্যান্ট, আর এক্সের সাপেক্ষে এক্স হচ্ছে 1, সো হচ্ছে 1। তারপর সূত্রের মাইনাস, তারপর দেখো না মাইনাস না, এখানে তো আমরা এটার মধ্যে আসি, এক্সের সাপেক্ষে 2 এর অন্তরীকরণ হবে 0, ওকে 0। সো জিরোটা তুমি লেখো, না লেখো সমস্যা নেই। তারপর হচ্ছে মাইনাস চিহ্ন একেবারে দিয়ে দিলাম আমরা। সো আমরা এই বরাবর সারিবাদ আর এই বরাবর হচ্ছে কলামবাদ, আমরা এইটা গুণ করছি, এবার জেডের সাপেক্ষে এটার গুণ হবে। সো জেডের সাপেক্ষে এটার কি গুণ হবে, খেয়াল করো, জেডের সাপেক্ষে অন্তরীকরণ, এখানে কি জেড আছে, জেড নাই, তাহলে এখানকার অন্তরীকরণ হবে 0। তবে দেখো এখানে কিন্তু মাইনাস ছিল, তাই না, আমি জিনিসটা এরকমভাবে লিখছি, তাই না। সো এখানে মাইনাস, এবার যদি আমি জেডের সাপেক্ষে এই জেড কিউবের অন্তরীকরণ করি তাহলে কী হবে, তাহলে জেড কিউবের অন্তরীকরণ হবে হচ্ছে 3z স্কোয়ার, হ্যাঁ 3z স্কোয়ার। আর আমরা এই যে লাস্টে একটা ব্র্যাকেট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো সুন্দর করে, সেকেন্ড ব্র্যাকেট চাইলে দেওয়া যায়, সুন্দর হয় সেকেন্ড ব্র্যাকেট, বা তুমি এটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সো গেল হচ্ছে আই জে। এবার আমরা লিখবো হচ্ছে কেটা, সো আমরা কেটা এপাশেই লিখি তাহলে ভালো হবে, যোগ দিয়ে আমরা কে লিখতেছি মনে করো কেটা। দেখো কেটা গেলে কী করবো, কে বরাবর সারি কলাম বাদ, কী হবে, সারিবাদ কলাম বাদ, তাহলে এবার এদের গুণ করবো। দেখো এখানে এক্সের সাপেক্ষে কী আসতেছে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, এটা তো কনস্ট্যান্ট, তাহলে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, এটা তো 2y, তো y আছে, সো এটা কনস্ট্যান্ট হবে। সো 2yটা কনস্ট্যান্ট, কিন্তু এক্স আছে, এখানে এক্স আছে, এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, তো তোমাকে লিখতে হবে যে কজ এক্স, 2y কজ এক্স, মানে নর্মাল অন্তরীকরণ করে দিবা। সো 2y কজ এক্স, আর এক্সের সাপেক্ষে কনস্ট্যান্ট জিনিস অন্তরীকরণ কত, 0, তো সেটা লিখলাম না আমরা, 0 লিখলাম। তারপরে দেখো এই বরাবর যখন গুণ করবো তো একবার লেখার পরে মাইনাস দিতে হয়, ঠিক আছে। সো ওয়াইয়ের সাপেক্ষে যখন তুমি এটা করবা কী আসবে, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াইয়ের সাপেক্ষে দেখো কজ এক্স, এটা তো কনস্ট্যান্ট, তো সামনে আসবে, কজ এক্স সামনে আসবে, কারণ ওয়াইয়ের সাপেক্ষে শুধু ওয়াইয়ের অন্তরীকরণ হবে, বাকি সব সামনে আসবে, কজ এক্স সামনে আসলো, আর ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ার হয় কত, 2y, তো লিখলাম আমরা কত 2y, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2y। আর পরেরটা দেখো ওয়াইয়ের সাপেক্ষে জেড কিউব মানে কত, 0, সো এটা আমরা লিখলাম না মনে করো। এবার তুমি খেয়াল করে দেখো এখানে তোমার কি আসছে, একটু তাকায় দেখো, এখানে তোমার বেসিক্যালি আসছে হচ্ছে কত, সবই 0, তাহলে 0i। এখানে তাকায় দেখো 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার, তাহলে এখানেও আসবে কত, 0, সো মাইনাস 0j। এখানে তাকায় দেখো 2y cos x প্লাস আর মাইনাস কি আছে 2y cos x, তো প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে থাকবে তো 0। তার মানে কি সব কিছুই 0 আসছে না, তার মানে আমাদের এখানে কি হয়েছে, যেহেতু কার্লের মানটা যদি সবগুলোই 0 আসে, হ্যাঁ, বা টোটাল 0 আসে, বা সব 0 হয়, 0 যে 0 কে আসলে বুঝবা কি 0 আসছে, তাহলে তুমি লিখবা যে কার্ল ভি, যেহেতু কার্ল ভি ইকুয়াল টু 0, তাহলে সুতরাং আমরা কি বলবো, কার্ল 0 হলে কি হয়। সুতরাং তোমাকে কি জিজ্ঞেস করছিল যে কোনো ঘূর্ণন ছিল কিনা, লিখবো সুতরাং অঘূর্ণনশীল, কোনো ঘূর্ণন ছিল না, আমরা জানি যে অঘূর্ণনশীল, ঘূর্ণন ছিল না, আমরা জানি কার্ল 0 হলে ঘুরে না, শেষ। এইভাবে তোমার পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসবে, সো আসলে আশা করি তুমি এখান থেকে আরামসে বের করতে পারবা। দেখো সেই জিনিসটা আমরা করছিলাম, দেখো এখানে কার্ল 0 আসছে, তাহলে বলবা কি যেটা কোনো ঘূর্ণন ছিল না, অঘূর্ণনশীল। এবার তোমাকে আমি অন্য প্রশ্নগুলো জাস্ট দেখাই, তুমি খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো তোমাকে কি বলছে এখানে যে 2 1 - 1 বিন্দুতে ডাইভারজেন্স বের করো। সো ডাইভারজেন্স একটু আগে তোমাকে বের করে দেখাইছি, তো তোমাকে আরেকবার আমি এখান থেকে জাস্ট বলি কীভাবে তুমি করবা। দেখো ডাইভারজেন্স কী করতে হয়, ডাইভারজেন্স আমি আরেকটা করে দেখাই, ডাইভারজেন্স আমি আরেকবার করে দেখাই। তো এবার এই আমরা এখান থেকে ডাইভারজেন্সের আরও একটা অঙ্ক দেখি। দেখো এখানে আমাদের জিজ্ঞেস করছে হচ্ছে যে 2, 1, -1 বিন্দুতে ডাইভারজেন্সের মান নির্ণয় করছে। আমরা ডাইভারজেন্স বের করবো, তারপর ডাইভারজেন্সের মানও নির্ণয় করা শিখবো।
সো আমরা এখান থেকে সেটা দেখে ফেলেছি। দেখো গ নাম্বারটা, সো আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ একটা ভেক্টর, সেটা হচ্ছে দেখো লেখা 6xy সাথে হচ্ছে জেড কিউব প্লাস আকারে আছে, এবং সাথে আছে হচ্ছে কি আমাদের আই ক্যাপ। তারপরে কি আছে খেয়াল করা আছে হচ্ছে 3x² মাইনাস জেড, সো 3x² মাইনাস জেড, এবং এটার সাথে আছে হচ্ছে আমাদের জে ক্যাপ, এবং তার সাথে আছে হচ্ছে আমাদের যে 3x জেড কিউ জেড স্কোয়ার 3x জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই সাথে আছে আমাদের কি হচ্ছে কে ক্যাপ। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের প্রদত্ত ভেক্টরটা। এখন বলছি এটা ডাইভারজেন্স নির্ণয় করো। আমরা আগেই বলছিলাম যখন তোমাকে ডাইভারজেন্স বের করতে বলবে কি করবা, তুমি লিখে ফেলবে এখানে যে ডাইভারজেন্স এ। সো ডিভ এ ইকুয়াল টু তুমি কি লিখবা, আমরা জানি কীভাবে লিখতে হয়, এই যে আমাদের ডেল অপারেটর এর সাথে আমরা ওই ভেক্টরটাকে ডট গুণ আকারে বসাবো, তাহলেই হয়ে যাবে। সো আমরা আসো আগে এখানকার ডেল অপারেটরটা লিখি। সো ডেল অপারেটরটা আমরা মুখস্থ লিখে ফেলবো আগের মতোই। সো ইকুয়াল দিচ্ছি আমরা এখানে। সো লিখে ফেলা হবে ডেল ডেল এক্স সাথে থাকতেছে আই, যোগ এখানে কি থাকবে ডেল ডেল ওয়াই সাথে থাকবে হচ্ছে কি জে, এবং তার সাথে থাকতেছে ডেল ডেল জেড সাথে থাকতেছে আমাদের কি কে। সো এই হচ্ছে আমাদেরকে এখানকার যে ডেল অপারেটর। আর সাথে আমাদেরকে আবারও এই যে উপরের যে আমাদের জিনিসটা ছিল, উপরে যে আমাদের এ ভেক্টরটা ছিল সেটাও তোমাকে লিখতে হবে। সো আমরা এ ভেক্টরটাকে মনে করো এই যে আমরা নিয়ে নিচ্ছি। সো আমরা এ ভেক্টরটাকে এর সাথে মনে করো এই যেভাবে আমরা গুণ করে মনে করে লিখে দিলাম, এটার সাথে গুণ আকারে কিন্তু আছে। সো এটার সাথে এটা আমাদের এখন কী করতে হবে, গুণ করতে হবে এই পুরাটা, এই যে এইটার সাথে এই পুরাটা। সো এটার সাথে এই পুরাটা এখন তোমাকে ডট গুণ করতে হবে। সো ডট গুণ করলে রেজাল্টটা কী হবে সেটা চলো আমরা এখান থেকে দেখে নিই। সো কীভাবে ডট গুণটা করবো, ডাইভারজেন্সের বেলায় তাহলে কী করবো, সো একটু দেখাই দিই এবার ডাইভারজেন্সের বেলায় তোমাকে কষ্ট করে এটা দিয়ে এই সবাইকে গুণ, এটা দিয়ে সবাইকে গুণ, এটা দিয়ে সবাইকে গুণ, এটা করতে হবে না, কারণ এখানে একটু তোমার সুবিধা আছে। শুধুমাত্র তুমি আয়ের সাথে আয়ের গুণটা করলেই হবে। যখন এখানে আয়ের আগে আছে এতটুকু, এখানে আয়ের আগে আছে ডেল ডেল এক্স, তো ডেল ডেল এক্স দিয়ে এতটুকুর আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলেই চলবে। কারণ এখানে দেখো তুমি যদি আই দিয়ে এটাকেও গুণ করো, কিন্তু আয়ের সাথে জে এর যখন ডট গুণ হবে তখন জিরো চলে আসবে। তাই আমরা কি করব, শুধুমাত্র আয়ের সাথে আয়ের গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ, এতটুকু মনে রাখো, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। তাহলে আসো আমরা গুণটা করে ফেলি। এই যে আমাদের ডেল ডেল এক্সের সাথে এই যে আমাদের এই অংশটুকু আছে, এই পুরো অংশটুকু আমরা গুণ করে ফেলে আসো। তাহলে কী হবে, এক্সের সাপেক্ষে এটার গুণ করলে কী হবে, এক্সের সাপেক্ষে গুণ করলে হবে হচ্ছে আমাদের 6y, কারণ আমাদের এক্সের সাপেক্ষে এক্স ওয়াই 1, আর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ জেড কিউব তো কিছু হবে না, কারণ এখানে যে এক্স নাই, তো শূন্য হবে। আর সাথে কিন্তু এই আই জে কে কোনো কিছু থাকবে না, কারণ আয়ের সাথে আয়ের ডট গুণ হয়ে শূন্য হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে। ওকে ফাইন। সো থাকলো আমাদের যোগ চিহ্ন। পরেরটা আমরা করবো সেম একইভাবে। দেখো এই যে আমাদের ডেল ওয়াই দিয়ে আমরা কোনটাকে করবো, এই যে এর আগে আছে ডেল ডেল ওয়াই, আর এটার আগে আছে এটা, সেটা দিয়ে আমরা এটার গুণ করি। সো দেখো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হবে, এখানে ওয়াই তো নাই, সো এখানে কী হবে, শূন্য আসবে। আর এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই তো নাই, তাহলে শূন্য হবে, তাহলে আলটিমেটলি শূন্যই থাকবে। আবার সেম একইভাবে দেখো এই যে ডেল ডেল জেড দিয়ে এই যে আমাদের এখানে যেটা আছে সেটা আমরা গুণ করব। সো গুণ করে ফেলো, কে এর সাপেক্ষে আছে ডেল ডেল জেড, জেডের সাপেক্ষে অন্তরীকরণ এখানে জেড আছে, হ্যাঁ আছে, তাহলে 3x এটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, আর জেড স্কোয়ারের অন্তরীকরণ হয় হচ্ছে 2z। ওকে, আর জেডের সাপেক্ষে ওয়াই কত হবে, শূন্য। সো লিখবো না আমরা। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট, আমাদের ডাইভারজেন্স চলে আসছে। কিন্তু তোমাকে পরীক্ষায় বলছিল যে এত বিন্দুতে তুমি ডাইভারজেন্স বের করবা। সো আমরা সেই একটা লাইন এক্সট্রা লিখে দিব, লিখবো সুতরাং কত বিন্দু 2 1 -1। তো তুমি লিখে দাও 2 1 -1, এত বিন্দুতে তুমি লিখে দাও জিনিসটা, তাহলে এত বিন্দুতে হচ্ছে ডাইভারজেন্স, এত বিন্দুতে হচ্ছে ডাইভারজেন্স। সো এত বিন্দু ডাইভারজেন্সটা কী হবে, এত বিন্দু ডাইভারজেন্সটা হবে হচ্ছে যে এত বিন্দুতে ডাইভারজেন্সটা হবে হচ্ছে, বিন্দুগুলো বসাই এখানে, হ্যাঁ। তো বসালে কী আসতেছে দেখো 6y, তো 6 বসাইলাম আমরা, y এর মান কত 1, তো 6 × 1, খালি বিন্দুটা বসাই দিব। এটা হচ্ছে এক্স, দেখো এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিব। সো পাইলাম 6 × 1, এখানে শূন্য আছে, সো বাদ এটা। তারপরে কি আছে দেখো 3 আছে, তারপরে এক্স এর মান কত, এক্স এর মান 2, ওকে ফাইন বসাইলাম। 2 আছে আমাদের এখানে, আরেকটা 2 আছে, সেটা বসাইলাম। সাথে জেড আছে, জেড এর মান কত -1, সো এখানে দিলাম -1। সো তুমি খেয়াল করে দেখো এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে 6, এখানে আসবে 6 কে 6, আর এখানে আসতে কত, যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো -12। তো এখানে জিনিসটা তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো, জিনিসটা আলটিমেটলি দাঁড়াইলো 6 - 12 ইকুয়াল হলো কত, -6, তার মানে এটা হচ্ছে -6। তাহলে এখানে তোমার চলে আসলো ডাইভারজেন্সের মানটা। যদি তোমাকে জিজ্ঞেস করতো বলো তো এটা
সলিনয়েডাল কিনা, তুমি বলতে না সলিনয়েডাল না, কারণ সলিনয়েডাল হইতে হলে কি হয়, ডাইভারজেন্সের মানটা শূন্য হতে হয়, শূন্য হয়নি তাহলে সলিনয়েডাল নয়। সো এভাবে তুমি কিন্তু এখান থেকে উত্তর বের করে ফেলতে পারবা যে কীভাবে করছো। সো আমরা প্রত্যেকটির উদাহরণ দেখলাম যে গ্রেডিয়েন্ট কীভাবে করবো, ডাইভারজেন্স কীভাবে করবো, কার্ল কীভাবে করবো। এখন তোমাকে জাস্ট এই হিসাবটুকু যদি তুমি শিখে ফেলছো, এখন যে কোনো প্রশ্ন তুমি পারবে, আমি তোমাকে দেখাই। তার আগে ঘ নম্বরটাও দেখো কি বলছে, দেখাও যে এ ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল হবে। তাহলে কী করবো, দুইটা জিনিস জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে কী করতে হবে, দেখো তুমি এ মাত্রই কিন্তু করলা যে এ দেখাও যে সলিনয়েডাল নাকি, তুমি বলো না সলিনয়েডাল না। এবার কিন্তু আর এখন কোনো বিন্দু দেওয়া নাই, সো বিন্দু এখানে ঘ নম্বরে কোনো বিন্দু দেওয়া নেই, বিন্দু বসাবো না। তুমি যখন ঘ নম্বর এটা করবা, এ ভেক্টরটা তুমি করলা, এখানে কি জিরো আসছে, এখানে কি জিরো আসছে, জিরো আসে নাই বলবো যে না, তাহলে তুমি খালি বলবো গণং হতে পাই যে এই আমাদের হচ্ছে ডিভ এ, গণং হতে তুমি কী পাইছো যে ডাইভারজেন্স এ পাইছো, তাহলে বা গণং হতে পাই ডাইভারজেন্স এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটা সলিনয়েডাল না। তাহলে সংরক্ষণশীল কিনা করার জন্য কী করতে হয়, কি বলছিলাম, কার্ল বের করতে হয়। তাহলে তুমি এর আরেকবার কার্ল বের করছো, কার্ল এ তুমি এটাও বের করবা। সো কার্ল এটা তুমি বের করবে এভাবে। সো কার্ল এটা বের করে দেখবা শূন্য আসছে কিনা, শূন্য হলে কি হবে, শূন্য হলে কি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল মানে কি সংরক্ষণশীল, শেষ। তো তুমি চেক করলেই হয়ে যাবে শূন্য আসছে কি আসে নাই। সো আশা করি এটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। সেম একইভাবে তুমি অন্য প্রশ্নগুলো দেখায়, তুমি দেখবে যে নির্দ্বিধায় তুমি পারছো, বলবে এত এত বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, অবশ্যই তুমি পারবা। এটা দেখো ভেক্টর একটা স্কেলার রাশি দেওয়া আছে, গ্রেডিয়েন্ট বের করবা, একটু এই করছি আমরা। বলছে এ ও বি ভেক্টরদের মধ্যে কোনটি সলিনয়েডাল এবং কোনটি অঘূর্ণনশীল যাচাই করো। তোমাকে কি করতে হবে, এর একটু বড় অঙ্ক কিন্তু দিচ্ছে, এ ও বির মধ্যে কোনটি সলিনয়েডাল, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ডাবল কাজ কিন্তু তোমার, এ ও বির মধ্যে কোনটা সলিনয়েডাল, তাহলে তোমাকে ডাইভারজেন্স এ ও বের করতে হবে, আবার ডাইভারজেন্স বি ও বের করতে হবে। তুমি দেখবা এর মধ্যে কোনটা শূন্য আসছে কিনা, যদি যেটা শূন্য হবে বলবো ওটা সলিনয়েডাল। এবার আবার তোমাকে কি করতে হবে, ঘ নম্বরটা তোমাকে আবার কি করতে হবে, এখানে সেই কাজটুকু তুমি বের করে দেখবা কোনটা জিরো আসছে কিনা। আর ঘ নম্বরে বলছে কোনটা অঘূর্ণনশীল, তোমাকে আবারও কি করতে হবে, এখানে যে কার্ল এ, তাহলে এরও দেখো তো এ আর বি দুইটা কিন্তু ভেক্টর, হ্যাঁ, তো কার্ল এ বের করতে হবে, আবার তোমাকে হচ্ছে কার্ল বি বের করতে হবে। তার মানে আসলে এটা 7 নম্বরের অঙ্ক, আসলে এই জিনিসটা দিছে 14 নম্বর অঙ্ক, খালি ঘ নম্বরে দিছে, সো অনেক বড় দিছে আর কি। সো কার্ল এ কার্ল বি তুমি বের করবে, দেখবা কোথাও জিরো আসছে কিনা, জিরো আসলে বলবা কি অঘূর্ণনশীল, শেষ। সো কনসেপ্ট তো বুঝেছো, যেভাবে আসুক তুমি এখন করতে পারবা কিন্তু, হ্যাঁ। সো উত্তরটা দেওয়া থাকলো, তুমি যেন এখান থেকে উত্তরটা মিলিয়ে নিতে পারো। সো আশা করি এখান থেকে বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। জাস্ট এই তিনটা জিনিস শিখে ফেলো, একটা গ্রেডিয়েন্ট বের করা, ডাইভারজেন্স বের করা, কার্ল বের করা, আমি একদম জিরো থেকে বলে দিলাম, এতটুকুই তুমি জাস্ট এখান থেকে এনশিওর করো, দেখবে এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না, যে কোনো প্রশ্ন আসুক তুমি করতে পারবে। সলিনয়েডাল বা কার্ল বা হচ্ছে অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল, সংরক্ষণশীল, এই কথাগুলো দিয়েই থাকবে। সো বেশি বেড়ানোর কিছু নাই, জাস্ট একটু যা করলাম সেটাই তুমি প্র্যাকটিস করে রাখো, তারপরে তুমি টেস্ট পেপার থেকে বা তোমার অন্যান্য বই থেকে তুমি বাড়তি প্রস্তুতি নিতেই পারো, আরও পড়তে পারো, কিন্তু এটা করলেই মোটামুটি তোমার এখান থেকে কাভার হয়ে যাবে, মেইন কনসেপ্টটুকু তোমার কাভার। পরীক্ষায় তোমার এখন উপস্থিত বুদ্ধি খাটি যে প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর তুমি করতে পারবে, যদি এখান থেকে হুবহু নাও আসে তাও তুমি করতে পারবে, যদি এই এতটুকু জিনিস তুমি বুঝো, তাহলে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সো ভালো থাকো, একটু প্র্যাকটিস করে ফেলো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।